অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সামের ডেট প্রকাশিত হয়েছে। তোমরা জানো যে গতকালকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে ইউজিসির একটা মিটিং হয়েছিল। সেই মিটিং থেকে সিদ্ধান্ত এসেছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সাম আগামী আগস্টের 22 এবং 23 তারিখে নেওয়া হবে। তো সেই বিষয়ে আমরা আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচিতি নিয়ে আজকে আলোচনা করব, যেহেতু এখনো সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয় নাই। এর জন্য তোমরা যারা এক্সাম দেবে তাদের জ্ঞাতার্থের জন্য আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা পরিচয় পর্বমূলক একটা ক্লাস নেব বলতে আলোচনা করবো আর কি, যেন তোমরা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিষয়টা কি এই নিয়ে জানতে পারো। তো চলো আজকের আলোচনাটা শুরু করি আমরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী 7টি কলেজ নিয়ে গঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করত, কিন্তু পরবর্তীতে নানাবিধ জটিলতার কারণে তারা এই পরিচালনা বাতিল করে এবং তার পরবর্তীতে এই পরিচালনা বাতিল করার পর ইউজিসি কর্তৃক একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে এই 7টি কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে, যা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পরিচিত এবং যা হবে ঢাকা রাজধানীর মধ্যে 7ম পাবলিক বিশ্ববিদ্যালয়, যা আগামী কিছু মাসের মধ্যে অধ্যাদেশ জারি হবে। তো সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগামী আগস্টের 22 এবং 23 তারিখে অ্যাডমিশন এক্সাম নেবে। তো যেহেতু এখনো এক্সাম সার্কুলার প্রকাশিত হয় নাই, তো তার পূর্ববর্তীতে আজকে আমরা আলোচনা করব হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচয় নিয়ে। তো চলো শুরু করি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মূলত 7টি ক্যাম্পাস নিয়ে গঠিত। প্রথম নম্বর ক্যাম্পাস হচ্ছে বাংলা ক্যাম্পাস। বাংলা ক্যাম্পাস, এই ক্যাম্পাসটা মিরপুরে অবস্থিত। মিরপুর একে, শুধু মিরপুর লিখি। এবং দ্বিতীয় নাম্বার ক্যাম্পাস হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ ক্যাম্পাস, এটা নীলক্ষেতে অবস্থিত। ক্যাম্পাস নীলক্ষেত, নীলক্ষেতে অবস্থিত। যেহেতু এখনো পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয় নাই, তো তারা পরবর্তীতে তোমরা যারা এক্সাম দিতে চাও তাদের পরিচয় এই সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে জানানোর জন্য মূলত আজকের এই সেশনটা। তো তোমাদের এক্সামের সার্কুলারটা দিলেই আমরা তোমাদের বিভিন্ন অ্যাডমিশন গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যেন তোমরা অনেক হেল্পফুল হও এক্সামে গিয়ে। তো তৃতীয় নম্বর ক্যাম্পাস হচ্ছে ইডেন ক্যাম্পাস। তৃতীয় নম্বর যে ক্যাম্পাসটা সেটা হচ্ছে ইডেন ক্যাম্পাস। ইডেন ক্যাম্পাস, এটাও নীলক্ষেতে অবস্থিত। ক্যাম্পাস, তোমাদের এই দুইটা ক্যাম্পাস পাশাপাশিতে তোমাদের ঢাকা কলেজের একটা হিস্টোরি বলি। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী প্রাচীন যে কলেজগুলো ছিল তার মধ্যে ঢাকা কলেজ অন্যতম, এবং এটা হচ্ছে রাজধানীর মধ্যে একটি প্রাচীনতম কলেজ। প্রাচীনতম কি জন্য? কারণ এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে এই কলেজটা প্রতিষ্ঠিত হয়, যখন এই উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত। সেই শাসন করার কালে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের ইংরেজি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য বিভিন্ন কলেজ স্থাপন করেছিল। তো সেই ঢাকা কলেজটাও সেরকম একটা কলেজ ছিল। ঢাকা কলেজ মূলত আগে পূর্ববর্তীতে নাম ছিল ঢাকা কলেজিয়েট স্কুল বা ঢাকা ইংলিশ মিডিয়াম স্কুল, এই টাইপের কিছু একটা নাম দেওয়া ছিল। তো সেই ঢাকা কলেজের যে স্থাপনা, সেই স্থাপনাটি ছিল অনেক প্রাচীনতম, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ছিল। তোমার পুরান ঢাকায় ছিল এবং বুড়িগঙ্গা নদীর তীরে ছিল, মানে বলতে গেলে বিভিন্ন জায়গায় তাদের কাঠামোটা ছিল। কিন্তু পরবর্তীতে যখন বাংলাকে বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে ক্যাম্পাসটা নিয়ে আসা হয় নীলক্ষেতে। তো এটার আরেকটা মজার ইতিহাস হচ্ছে, তোমরা জানো যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কার্জন হল, এই কার্জন হলটা মূলত প্রথমে ছিল ঢাকা কলেজের অধীনে। কারণ যখন এই উপমহাদেশের এই পূর্ব ভাগে যখন এটা ছিল হচ্ছে তোমরা জানো যখন এটা পাকিস্তান পিরিয়ড ছিল, তখন আমাদের বাংলাদেশটা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান। তো সেই ক্ষেত্রে যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ পুরোটা মিলে একটি রাষ্ট্র বা একটি উপমহাদেশ ছিল, সেই ক্ষেত্রে এই পূর্ব পাকিস্তানকে পূর্ববঙ্গ হিসেবে ডাকা হইতো। তো সেই ক্ষেত্রে পূর্ববঙ্গের মানুষের জন্য
তোমার বিভিন্ন ইতিহাস, সংস্কৃতি, বিতর্ক, সংবর্ধনা, অনুষ্ঠান, এসব সামাজিক কাজের জন্য একটা অডিটোরিয়াম বা হলের প্রয়োজন ছিল। বিভিন্ন অনুষ্ঠানে করার ক্ষেত্রে এই ঢাকাবাসীর জন্য প্রয়োজন ছিল একটা হলরুম বা একটা বসার জায়গা। তো সেই ক্ষেত্রে যেহেতু ওই সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাইসরয় বা লর্ড ছিল হচ্ছে লর্ড কার্জন, তো তার সম্মানার্থে একটা হল বানানো হয়, যে হলের নাম দেওয়া হয় কার্জন হল। এবং এই হলটা 1904 সালের 19শে ফেব্রুয়ারিতে ভাইসরয় লর্ড কার্জন এসে উদ্বোধন করেন এবং সেখান থেকে এই কার্জন হলের যাত্রা শুরু। তার পরবর্তীতে যখন বঙ্গভঙ্গ রদ করা হয়, বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয় 1905 সালে, এবং তার পরবর্তীতে বিভিন্ন উত্থান পতনের পর যখন সর্বশেষে গিয়ে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, এই বঙ্গভঙ্গ রদ করার পর এই কার্জন হলটা দেওয়া হয় ঢাকা কলেজের অধীনে শিক্ষা ব্যবস্থার কাঠামো হিসেবে, যেন তারা এখানে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারে বা পাঠদান করতে পারে। তো এইটা তার কিছুদিন পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হলো এই পূর্ববঙ্গের মানুষের পড়াশোনার জন্য, তো 1921 সালে ঢাকা কলেজের এই কার্জন হলটা দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক যে পড়াশোনা করার কেন্দ্র এইটা হিসেবে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিস্তৃত আকার লাভ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দেওয়া হয়। তো এখান থেকেই তোমার মূলত বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলটা এইটা। তো এটা ছিল হচ্ছে তোমাদের একটা বলতে গেলে মজার একটা ইতিহাস বা গৌরবোজ্জ্বল ইতিহাস, মানে ঢাকা কলেজটা অনেক প্রাচীন একটা কলেজ। তো সেইটার জন্য আমরা আজকে আলোচনা করলাম। এবং 4 নম্বর ক্যাম্পাস হচ্ছে তিতুমির ক্যাম্পাস। এই তিতুমির নামটা উচ্চারণ করতে আমার কেন জানি ভয় লাগে, কারণ এই তিতুমিরের অনেক তোমরা কাহিনী দেখছো অলরেডি অনলাইনে। যদিও এনারা বলতে গেলে একটা ভালোই কনফিউশনের মধ্যে আছে, এনারা আসলে কি করতে চাচ্ছেন বা কি করবেন এটা নিয়ে নিজেরাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো যদিও এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অনুষদ করার একটা পরিকল্পনা চলছে, এ নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো। চলো, তিতুমির ক্যাম্পাস এটা অবস্থিত হচ্ছে মহাখালীতে। মহাখালী, মহাখালী। 5 নম্বর ক্যাম্পাস হচ্ছে বেগম বদরুন্নেসা। বদরুন্নেসা একটা প্রাক্তন স্টুডেন্ট হচ্ছে এই বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। শেখ হাসিনা ইনি হচ্ছে এই বদরুন্নেসার স্টুডেন্ট ছিলেন। এবং এটা হচ্ছে ঢাকা বকশীবাজারে অবস্থিত ক্যাম্পাস। বকশীবাজার। যারা মানবিক থেকে পরীক্ষা দিবা বা প্রিপারেশন নিচ্ছ যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানবিক বিভাগে পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে এসব বিভিন্ন কাঠামোর যে ইতিহাস সেগুলো জানা প্রয়োজন। কারণ জিকে থেকে এগুলো কোশ্চেন আসতে পারে যে কোন ক্যাম্পাস কত সালে প্রতিষ্ঠিত হয় বা কোন ক্যাম্পাসের কোন স্টুডেন্ট বিখ্যাত ছিল, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। এগুলো জানার জন্য তোমাদের লিখে দিলাম। 6 নম্বর ক্যাম্পাস হচ্ছে কবি নজরুল ক্যাম্পাস। কবি নজরুল, এটা হচ্ছে লক্ষ্মীবাজারে অবস্থিত। লক্ষ্মীবাজার। 7 নম্বর ক্যাম্পাস হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী, এই দুইটাই হচ্ছে পুরান ঢাকায় বা লক্ষ্মীবাজারে সেম। তো এটা হচ্ছে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা ক্যাম্পাস, এবং এই 7টা ক্যাম্পাস নিয়েই গঠিত হচ্ছে নতুন যে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং চলো আমরা এই ক্যাম্পাসগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এবং এই ক্যাম্পাসের হচ্ছে স্টুডেন্টদের থাকার জন্য হচ্ছে হলের সংখ্যা 21টি। এই 7টা ক্যাম্পাসে স্টুডেন্টদের থাকার হলের সংখ্যা হচ্ছে 21টি। হল সংখ্যা, হল সংখ্যা 21টি। 21টির মধ্যে সরি 2টি লিখছি এখানে, হল সংখ্যা 21টি। এবং এই 21টির মধ্যে সম্ভবত মেয়েদের হল, মেয়েদের জন্য হল সংখ্যা হয়তো 6 থেকে 7টি, 6 থেকে 7টি। এবং ছেলেদের জন্য
ছেলেদের জন্য 14 অথবা 15টি, 14 এবং অথবা 15টি হল। তো এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা ক্যাম্পাস, এবং এই 7টা ক্যাম্পাসের টোটাল হল সংখ্যা হচ্ছে 21টি। 21টির মধ্যে মেয়েদের জন্য হল সংখ্যা 6টি বা 7টি এবং ছেলেদের জন্য 14টি অথবা 15টি। তো এর পরবর্তীতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ববর্তী যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করত, সেই সময়ে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো সেকেন্ড টাইম ছিল না। তো এবছর যেহেতু নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর আঙ্গিকে এই এক্সামটা নেওয়া হবে, তো সেই ক্ষেত্রে এইচএসসি 23 এবং এইচএসসি 24-এর যারা পরীক্ষার্থী আছো তারা চাইলে এখানে এক্সাম দিতে পারো সেকেন্ড টাইম হিসেবে। এইচএসসি 23টা সেকেন্ড টাইম হিসেবে দিবে এবং এইচএসসি 24টা দেবে ফার্স্ট টাইম হিসেবে। তো এবার যেহেতু প্রথম এই নামে এক্সাম নেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে সেকেন্ড টাইম রাখা হয়েছে, এবং সামনে বার বা যারা এইচএসসি 25 আছে তাদের সময়ে সম্ভবত 90% আমি শিওর, বাট 100% শিওরিটি দিতে পারছি না, 90% শিওর যে সামনে বার থেকে সেকেন্ড টাইম থাকবে না। কারণ পূর্ববর্তীতে সেকেন্ড টাইম ছিল না, সামনে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা খুবই কম, এবং এটা নিয়েও অনেক ডিবেট হচ্ছে যেন এই সেকেন্ড টাইম না রাখা হয়। এই জন্য যারা এইচএসসি 23 আছো এবং এইচএসসি 24 আছো তারা বি কেয়ারফুল, কারণ তোমরা যদি এবার এক্সাম মিস করো, যারা এক্সাম দিতে চাচ্ছ না, ভাবতেছো যে সামনে বছর দিব, তারা যদি এক্সাম মিস করো তাহলে সামনে বছর গিয়ে এক্সাম দেওয়ার সুযোগ তোমাদের নাও থাকতে পারে। তো সুতরাং বি কেয়ারফুল, এটা নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো। তো তোমাদের আরেকটা কথা বলি, যারা এবার সেকেন্ড টাইমার হিসেবে এক্সাম দেবে, যারা এইচএসসি 23, তোমরা তো অলরেডি সেকেন্ড টাইমারের এবং সর্বশেষ অ্যাডমিশন এক্সাম এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিচ্ছে, এরপর আর যেহেতু আর কোনো তোমাদের এক্সাম দেওয়ার সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, তোমাদের জন্য দুই অথবা তোমাদের জন্য 2 অথবা 3 মার্ক, 2 অথবা 3 মার্ক কেটে নিতে পারে, কারণ তোমরা অলরেডি সেকেন্ড টাইম। এই ক্ষেত্রে কারণ পূর্ববর্তীতে যেহেতু সেকেন্ড টাইম ছিল না, তোমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হিসেবে দিচ্ছ, এক্ষেত্রে তোমাদের 2 অথবা 3 মার্ক কেটে নিতে পারে। তো চলো এরপরে আমরা আরো যে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গঠনতন্ত্র এবং যে কাঠামো অনুযায়ী এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে সাজানো হয়েছে এ নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমরা এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হইতে পারবে। এবং তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, যখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতো, তো 2000 যারা এইচএসসি 24 আছো তাদের সময়ে যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা ক্যাম্পাসে স্টুডেন্ট ভর্তির জন্য সার্কুলার ছেড়েছিল, ওই সময়ে অলরেডি 33,000 শিক্ষার্থী আবেদন করেছিল এই 7টা ক্যাম্পাসে ভর্তি হওয়ার জন্য। তো যেহেতু তারা আর ভর্তি নেওয়ার তাদের সুযোগ থাকছে না, তারা যেহেতু পরিচালনা বাতিল করেছে, তো সেই ক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওই 33,000 শিক্ষার্থী সহ আবার নতুন সার্কুলার ছাড়বে, সেই অনুযায়ী আবার তাদের ভর্তি কার্যক্রম শুরু করবে। এই ক্ষেত্রে তোমরা বি কেয়ারফুল থাকতে পারো। অলরেডি 33,000 শিক্ষার্থী আবেদন করেছে এবং যখন সার্কুলার ছাড়বে সেই ক্ষেত্রে আরো আবেদন করবে। তো বলা যায় একটা কম্পিটিটিভ, একটা ব্যাপকভাবে একটা হাড্ডাহাড্ডি এক্সাম হবে আশা করা যায়। তো চলো তোমাদের আরেকটা কথা বলি, তোমরা অনেকেই ভাবতেছো যে 7টা ক্যাম্পাসের মডেল কিরকম হবে, 7টা ক্যাম্পাসে কিভাবে পাঠদান চলবে বা ভর্তি তারা কিভাবে নেবে। তো এই নিয়ে আলোচনা করি। তোমাদের প্রথমে বলেছিলাম হচ্ছে 7টা ক্যাম্পাস: বাংলা, বাংলা 2 ঢাকা, 3 ইডেন, 4 তিতুমির, 5 বদরুন্নিসা, 6 কবি নজরুল এবং 7 হচ্ছে সোহরাওয়ার্দী, শহীদ সংক্ষেপে লিখলাম সোহরাওয়ার্দী। এই যে 7টা ক্যাম্পাস, তোমরা অনেকেই ভাবতেছো যে 7টা ক্যাম্পাসে কি মডেল আকারে আমাদের ভর্তি এক্সামটা নেবে। তো চলো আমি কিছু সম্ভাব্য কথা বলি যেগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়েছে বা অলরেডি মডেল উপস্থাপন করা হয়েছে ইউজিসির কাছে যে এরকম হইতে পারে। তো সেই হইতে পারে থেকে আমরা একটু আলোচনা করব। এগুলো সম্ভাব্য বলছি, 100% সিওরিটি না। তো আমি যতটুকু জানি যে এই 7টা ক্যাম্পাসকে 5টি অনুষদে ভাগ করা হবে। আবারও বলছি, 5টি ক্যাম্পাসকে 7টি অনুষদে ভাগ করা হবে। এবং 7টি অনুষদ কোন কোন ক্যাম্পাসে ভাগ করা হবে বলি। এই বাংলা ক্যাম্পাসে হইতে পারে সম্ভাব্য, আমি বলছি না যে হবে, সম্ভাব্য সমাজবিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, অনুষদ, টোটাল 5টি অনুষদ।
টোটাল 5টি অনুষদ হবে, হইতে পারে, সম্ভাব্য আর কি। তো বাংলা ক্যাম্পাসকে সম্ভবত সমাজ বিজ্ঞান অনুষদের করার চিন্তা ভাবনা রয়েছে, এবং ঢাকা এবং ইডেনকে সায়েন্স বা বিজ্ঞান অনুষদ, তিতুমিরে ব্যবসায় অনুষদ। আমি আবারও বলছি, এগুলো কিন্তু শিওর না, বাট এরকম কথাবার্তা চলছে, এরকম মডেল ইউজিসি কে দেওয়া হয়েছে। আর তিতুমিরের ভাইয়েরা যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ যে আপনারা কমেন্টে এসে আমাকে বকাবকি করবেন না, কারণ মানে আপনারা একটু বেশি বকাবকি করেন আর কি। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমার কমেন্টে এসে দয়া করে বকাবকি করবেন না। আপনাদের আর নিয়ে আমি অলরেডি কনফিউশনে আছি যে আপনাদের নিয়ে কথা বলবো কিনা। তো যাই হোক, একটু আপনারা আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং বদরুন্নিসা ক্যাম্পাসকে সম্ভবত কলা অনুষদ করা হবে, কলা অনুষদ। এবং এই কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী যে ক্যাম্পাসটা, এই দুইটাকে সম্ভবত আইন অনুষদ করা হবে, আইন অনুষদ। তো মোটামুটি আমাদের মানে আমার জ্ঞান অনুযায়ী এই 5টা অনুষদের আমি কথা শুনেছি, বা মডেলের কথা অলরেডি আমার কানে এসেছে, যে এই 7টি ক্যাম্পাসকে 5টি অনুষদে ভাগ করা হবে। বাংলা হচ্ছে সম্ভবত সমাজবিজ্ঞান, ইডেন এবং ঢাকা হচ্ছে বিজ্ঞান অনুষদ, তিতুমির ব্যবসায় অনুষদ, বদরুন্নিসা কলা অনুষদ, এবং এই 2টা আইন অনুষদ। তো এই ছিল আজকে তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে পরিচয় পর্ব নিয়ে আলোচনা। তো যখন আগামী সম্ভবত সোমবার তোমাদের সার্কুলার দেবে, সেই সোমবার সার্কুলার দিলেই আমরা চেষ্টা করব সেই সার্কুলার অনুযায়ী তোমাদের পূর্ণাঙ্গ একটা ক্লাস নেওয়ার জন্য, বা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন সেশন করার জন্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আরেকটা কথা বলি, যারা কোনো কোথাও চান্স পেয়েছো, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো কিন্তু মনের মতো কোনো সাবজেক্ট পাওনি, বা তোমার সাবজেক্টটা পছন্দ হয়নি, তারা চাইলে এখানে এক্সাম দিতে পারো। এবং যারা কোথাও চান্স পাও নাই, তারাও চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম দিতে পারো। এবং তোমাদের আরেকটা সুবিধার কথা বলি, তোমরা যারা সেলফ ডিপেন্ডেন্ট, যারা পরিবার থেকে খুব একটা আর্থিক সাহায্য পাও না বা সহযোগিতা পাও না, তারা চাইলে এখানে এক্সাম দিতে পারো। আমি সম্ভবত এখানে আবেদন ফি খুব একটা বেশি না, এখানে আবেদন ফি সর্বোচ্চ 800 টাকা নেওয়া হবে। অন্য বিশ্ববিদ্যালয় থেকে আর কম কি আর কি, অন্য বিশ্ববিদ্যালয় মেবি 1000 টাকা বা এরকম নেওয়া হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 700 টাকা নেওয়া হয়, 800 টাকা। তো যাই হোক, তুলনামূলক কম আবেদন ফি আছে। তো তোমরা চাইলে একবার চেষ্টা করে দেখতে পারো, কারণ সামনের বার থেকে সেকেন্ড টাইম নাও থাকতে পারে। এবং ঢাকা রাজধানী একটি শহর, সেন্ট্রাল শহর। এবং তোমরা যারা সেলফ ডিপেন্ডেন্ট, যারা নিজে একটু ইনকাম করে নিজের হাত খরচ চালাতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা দিক হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কারণ এখানে পড়াশোনা করলে তুমি তুমি চাইলে অনেক কিছুই করতে পারো। তুমি চাইলে টিউশনি করাইতে পারো, তুমি চাইলে কোনো একটা পার্ট টাইম জব করে নিজে একটু সেলফ ইমপ্রুভ করতে পারো, বা নিজের একটু হাত খরচ চালানোর মতো কিছু একটা করতে পারো। তো আজকের এই পরিচিতি পর্বটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই পরিচিতি পর্ব যে সেশনটা, এটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা চাইলে যারা এক্সাম দিতে পারো, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা হচ্ছ এই আগামীর যারা এক্সাম দিয়ে চান্স পাবা, তাদের বলা যায় সেন্ট্রালিয়ান, বা নতুন যেটাকে বলা হচ্ছে আর কি সেন্ট্রালিয়ান। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর সম্ভবত 1 মাসও তোমাদের হাতে নেই, তোমরা চাইলে 1 মাস একটু ভালোভাবে পড়াশোনা করে, আর আমি চেষ্টা করব তোমাদের একটু প্রশ্ন ব্যাংক দেওয়ার জন্য, কোশ্চেন ব্যাংক দেওয়ার জন্য, যেন তোমরা প্র্যাকটিস করতে পারো। কারণ আমিও এখানে অ্যাডমিশন দিই, সেই সময় আমিও এখানে এক্সাম দিয়েছিলাম। এবং আমি বাংলা ক্যাম্পাসে, এই যে বাংলা ক্যাম্পাসটা দেখছো, আমি এই মিরপুর বাংলা ক্যাম্পাসে চান্স পেয়েছিলাম। তো আমি বলা যায় একটা এই প্রসেসটা পার করে আসছে। তো তোমাদের যাদের হেল্প প্রয়োজন হবে, আমাকে চাইলে ইনবক্সে নক করতে পারো বা কমেন্টে বলতে পারো, আমি তোমাদের সর্বাত্মক হেল্প করার চেষ্টা করবো। তো সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।